ওকে, তো ওকে, তো মোটামুটি সবাই জয়েন করে গেছে, আরো জন বাকি আছে। ওকে, তো আমার দেরি হয়ে গেল আজকে, মানে বিশাল বৃষ্টি পড়ছে কলকাতায়। ওকে, আমি ফেঁসে গেছিলাম। চলো আমাদের টপিকটা স্টার্ট করে দিই। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা করব তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস নিয়ে। ওকে, সো দেখি লোকজন জয়েন করুক আরো। ওকে, হুম, স্ক্রিন দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, sir. ওকে, চলো। ওকে, আমাদের এই সাবজেক্টটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, এটা আমাদের পড়ার রিজন কি? দিস ইজ আ এন্টায়ারলি আ থিওরি বেস সাবজেক্ট। ওকে, এটাতে তুমি কি পাবে, এটাতে তোমার কোথায় কাজে লাগবে, আমরা কেন পড়বো? কারণ আমাদের এখানে আমাদের একটা সাবজেক্ট আছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালস বলে। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস যখন পড়বো আমরা দেখবো যে মেটেরিয়ালস এর মধ্যে অনেক প্রপার্টি থাকে। মেটেরিয়ালের স্ট্রেংথ থাকে, তার টাফনেস থাকে, তার রিজিডিটি থাকে, তার মলিকিউলার বিহেভিয়ার থাকে। ঠিক আছে, এবার কোনো একটা জায়গায় ধরো, ধরো এরকম একটা ব্লক আছে, কোনো একটা সাবস্টেন্সের এই ব্লকটা বানানো, এর উপর আমাকে বলেছে ইট ইজ পারমিসিবল টু অ্যাপ্লাই 100 কেজি লোড। যদি তুমি 101 কেজি লোড অ্যাপ্লাই করো তাহলে এটা ভেঙে যাবে। ঠিক, এবার 101 কেজি লোড লাগালে এটা ভেঙে যাবে। তাহলে আমাদের অলওয়েজ চেষ্টা করবো আমরা এটাকে একটা লিমিটে রাখার মধ্যে, যাতে আমার লোডটা এই 80 কেজির মতন থাকে। এবার ধরো কন্টিনিউয়াসলি যদি এই মেটেরিয়ালটার উপর আমি 80 কেজি লোড অ্যাপ্লাই করি ওভার এ পিরিয়ড অফ টাইম, ধরো 50 বছর পর, 50 ইয়ার্স, এটা খুব বেশি বলে দিলাম, অ্যাকচুয়ালি 20 ইয়ার্স আমরা লাইফ টাইম ধরে রাখি ইঞ্জিনিয়ারিংয়ে। যখন আমরা 50 ইয়ার্স টাইম পিরিয়ড পেরিয়ে যাবে তখন এই মেটেরিয়ালের মধ্যে না প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল ধরো একটা ঘরে 5টা ভাই আছে কি 6টা ভাই আছে, ঠিক আছে। এবার 6টা ভাইয়ের মধ্যে একটা ভাই খুব বেশি পয়সা কামায়, আর বাকি 5জন পয়সা কামায়, কিন্তু তাদেরও ফ্যামিলি আছে। এবার যে ভাইটা পয়সা কামায় সে বাড়িতে পয়সা দেয়, এবার তার উপর টোটাল ফ্যামিলি লোডটা পড়ে যাবে। সো একটা টাইম আসবে যখন সেই লোডটা বিয়ার করতে পারবে না, তখন বলবে আমি আলাদা থাকবো। সো দ্য সেম থিং হ্যাপেন্স উইথ মেটেরিয়ালস অলসো। এ বলবে আমার অত লোড বিয়ারিং ক্যাপাসিটি নেই, আমি ব্রেকডাউন করে যাবো। ওই জন্য আমাদেরকে একটা যে মেটেরিয়াল আমি দেবো, একটা মেটেরিয়াল দেবো, সেই মেটেরিয়ালগুলোকে আমাকে স্টাডি করতে হবে যে এই মেটেরিয়ালটা এইখানে দেবো, কেন দেবো, কি জন্য দেবো। যেরকম আমরা লেদ মেশিন দেখেছিলাম, লেদ মেশিনে যে কাটিং টুলটা থাকে এটার একটা সার্টেন মেটেরিয়াল থাকে, এই মেটেরিয়ালটার নামটা কি এটা একটু বলো তোমরা তো। আমি তো জানি, তোমরা কেউ বলো এই মেটেরিয়ালটা কি। কাটিং টুলটা, হোয়াট ইজ দ্য কাটিং টুল মেড অফ? দেখো এইখানটাতে এই যে টপিক, নেম অফ দ্য টপিকের মধ্যেই ওর নামটা লুকিয়ে আছে। So side cutting tool, হ্যাঁ, কাটিং টুলের মেটেরিয়াল নাম, মেটেরিয়ালের নাম কি? the high speed Sir, tool, গুড, হাই স্পিড স্টিল। the high speed steel. গুড 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 গুড। the high speed. এবার কেউ আমাকে বলতে পারবে এই যে হাই স্পিড স্টিল যেটা আছে, তো হাই স্পিড স্টিলের কনস্টিটিউয়েন্ট কি, মানে কি কি আছে হাই 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 স্পিড স্টিলের মধ্যে, এইচএসএস এর মধ্যে কি কি থাকে? ইজ ইট আ ভেরি হাই কার্বন স্টিল অর ইট ইজ আ ভেরি লো কার্বন স্টিল? এটা আমাকে বলো। The low carbon steel, sir. আচ্ছা, গুড, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস, গুড। আর এটাতে সব থেকে বেশি কি কোন জিনিসটা থাকে অ্যাপার্ট ফ্রম আয়রন? আয়রন ছাড়া আর কি কি কোন জিনিসটা সব থেকে বেশি থাকে এটা বলো। ক্রোমিয়াম থাকে, ভ্যানেডিয়াম থাকে, কিন্তু একটা জিনিস অনেক বেশি থাকে। হিন্ট দিচ্ছি, এই মেটেরিয়ালটা না খুব টাফ হয়, আর যখনই টাফ
ওয়ার্ডটা আসবে অলওয়েজ ধরে নেবে যে টাংস্টেনের একটা ব্যাপার থাকে। এই হাই স্পিড স্টিলে টাংস্টেন তোমার 17 থেকে 19%-এর মতো, বাট আমরা জেনারেলি আমাদের রেফারেন্সের জন্য আমরা 18%। কোনো কোনো জায়গায় টাংস্টেনের ভ্যালুটা বাড়িয়ে 21.45 থাকে, 21.45%, বাট দিস ইজ নট ফর ইয়োর রিকোয়ারমেন্ট, দিস ইজ ইন্ডাস্ট্রিয়াল পারপাস। তোমরা এই 18%টাই মনে রাখবে, ঠিক আছে? এগুলো আমরা ল্যাবে কাজে লাগাই, ধরো একটু বাড়িয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, অন্য টাইপের একটা অ্যালয় দিলাম, একটু প্রপার্টি আমরা চেঞ্জ করি, ল্যাবে করি, আমরা মেটেরিয়াল রিসার্চ ল্যাবে আমরা এই জিনিসগুলো করি। ওকে, সো কামিং ব্যাক, এবার আমাদের এই সাবজেক্টটা পড়ার কারণ কি? এই সাবজেক্টটা থেকে তোমার এসএসসি যেই বলে যে এক্সামটা আছে, এখানে ভেরি লেস, খুব কম নাম্বার আসবে। বাট একটা যে এক্সাম আছে আরআরবি যেই বা আরআরবির টেকনিশিয়ান, এখানে না তোমার প্রোডাকশন থেকে এই সব পার্টগুলো হয়ে যায় প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন থেকে ভরপুর কোয়েশ্চেন থাকে, মানে 45% অফ দ্য পেপার কামস ফ্রম প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স, ঠিক আছে? তো তোমার আরআরবির জন্য এই সাবজেক্টটা পড়াটা খুবই দরকার, ঠিক আছে? সেমিস্টারে পাস করা ইজ আ ভেরি ইজি থিং, ওটা তোমরা ইজিলি পেরে যাবে, যথেষ্ট ভালো স্টুডেন্ট তোমরা, বাট ফর ইউর এক্সাম পারপাস ইউ নিড টু স্টাডি দিস ভেরি ওয়েল। ওকে, এবার আমরা আসছি, আমরা এই সাবজেক্টটা কেন পড়বো এটাও বললাম, সাবজেক্টটা পড়ে আমাদের কি লাভ হবে সেটাও বললাম, কোন এক্সাম ক্র্যাক করতে পারবো সেটাও বললাম। তাহলে এখানে আমরা কি করব, তোমার যে বিভিন্ন মেটেরিয়াল গুলো আছে, মেটাল, নন মেটাল, ফেরাস মেটাল যা যা আছে তার স্টাডি করব আমরা। ওই আয়রন কার্বন ডায়াগ্রাম একটা আছে, ওটা আমি শিখিয়ে দেবো, মানে কিভাবে করতে হয়, কোন ফেজে কি হয় সেটাও দেখবো আমরা। তারপর আমরা কাটিং টুল বলো, ডাই বলো, গিয়ার এসবের জন্য যে আমরা কি টাইপের মেটেরিয়াল আমরা চুজ করব সেটা আমরা বুঝতে পারবো। নেক্সট আমরা হিট ট্রিটমেন্ট, একটা মেটেরিয়াল কে বানানোর পর তার উপর হিট ট্রিটমেন্ট করা হয়, যে বিভিন্ন কন্ডিশন গুলো সহ্য করতে পারছে কিনা, তারপর তার প্রপার্টি একটু অল্টার করার জন্য আমরা হিট ট্রিটমেন্ট করি, সেই প্রসেসগুলো আমরা দেখবো। আমরা পাউডার মেটালার্জির কনসেপ্ট একটু দেখবো, আর আমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, যেরকম তোমার হার্ড এক্সরে হয়ে গেল, তারপর তোমার ওই ফিল্ড কোয়ালিটি অ্যানালিসিস যেটা করি আমরা, ওই অবভিয়াসলি ওই এক্সরে দিয়ে পরে সেই জিনিসগুলো আমরা দেখবো, যেটা আমরা non-destructive testing method. Okay, so today's class will be a very short class. আমরা কি পড়বো না পড়বো সেটা নিয়ে একটা ডিসকাশন হবে, আর তোমাদের মেইন টপিকে আমি ঢুকবো নেক্সট উইক থেকে বা নেক্সট যেদিন তোমাদের ক্লাস থাকবে সেইভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক আমরা, মানে প্রত্যেকটা টপিক না, obviously we'll start with the first topic and then we will go on. Okay, so for the first group we have mechanical engineering materials and their properties. যে আমাদের বিভিন্ন মেটেরিয়াল আছে তাদের মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের কি স্পেসিফিকেশন থাকে, প্লেন কার্বন স্টিলে কত থাকে, গ্রে কাস্ট আয়রনে হয়তো একটু বেশি থাকে, কার্বন কন্টেন্ট গ্রে কাস্ট আয়রনে বেশি এই জন্য থাকে কারণ কার্বন অ্যাডস আ, মানে কার্বন ঠিক না, গ্রাফাইট একটা লুব্রিকেশন প্রপার্টি অ্যাড করে। তারপর লো অ্যালয় স্টিল থাকে, ওকে, অ্যান্ড বিয়ারিং ম্যাটেরিয়াল, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা মেটালসের যে প্রপার্টিস গুলো আছে, যেরকম আমার স্ট্রাকচার, মানে তার ল্যাটিস স্ট্রাকচার গুলো কিরকম হয় সেটা একটা স্টাডি করব। ভয় খাবার কিছু নেই, ইজ এ ভেরি ইজি থিং। ওকে, তার ডেন্সিটি, তার মেল্টিং পয়েন্ট, আর তার মেকানিক্যাল প্রপার্টি যেরকম হার্ডনেবিলিটি, ব্রিটেলনেস, ফ্যাটিগ, থার্মাল কন্ডাক্টিভিটি মানে সেই মেটেরিয়ালটা কত স্মুথ ভাবে হিটকে কন্ডাক্ট করতে পারছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিরকম সেইটা, থার্মাল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, মানে ধরো একটা এটা পড়ার কারণ কি, ধরো এরকম রেলওয়ে ট্র্যাক আছে, দেখবে রেলওয়ে ট্র্যাকের মাঝে না এরকম গ্যাপ দেওয়া থাকে যখন দুটো ট্র্যাক জয়েন হচ্ছে। কেন দেওয়া থাকে? কারণ এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন এর লেন্থ ওয়াইজ বাড়তে পারে। একটা ট্রেন এখান থেকে পিরিয়ে গেল, এরকম পিরিয়ে গেল, তো ট্রেনটা পিরিয়ে যাওয়ার পর এই ট্র্যাকগুলো বিশাল গরম হয়ে যায় ফ্রিকশনের জন্য, এইগুলো বাড়তে থাকে। এবার যদি আমি এটাকে এরকম সাটিয়ে দিই তাহলে কি হবে, একটা বাম্প টাইপের তৈরি হয়ে যাবে এরকম, আর ট্রেনটা ডিরেল হয়ে যাবে। ওকে, তো ওই জন্য আমরা এলটি মাইনাস এলও যেটা থাকে, মানে চেঞ্জ ইন লেন্থ, আলফা ডেল্টা টি, যে জিনিসগুলো থাকে ওইগুলো আমরা দেখব।
থার্মাল কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এই আলফার ভ্যালুটা কিসের উপর চেঞ্জ হয় ওইগুলো দেখবো। ওকে, কেন চেঞ্জ হয়, কি কোন কত আলফা রাখা উচিত, এগুলো আমরা ল্যাবে টেস্ট করি। ল্যাবে টেস্ট করার পর আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করি। ওকে, নাও দ্য নেক্সট কামস ইজ ইন্ট্রোডাকশন টু কোরোশন। কোরোশন মানে কি, তুমি জং ধরে যাও। রাস্টিং, রাস্টিং ইজ আ টাইপ অফ কোরোশন। কোরোশন অনেক রকম হয়, ঠিক আছে। ওই কোরোশনকে প্রিভেন্ট করার জন্য আমি কি কি মেটেরিয়াল ইউজ করছি আমি সেইগুলো স্টাডি করব। So the first section is complete by this. Next comes my ferrous metals and alloys. এখানে একটু গল্প বলতে হবে যে ক্যারেক্টারিস্টিক্স ফেরাস মেটালস কিরকম হয়, সেগুলোকে ঠোকা মারলে আওয়াজ করে, ঠিক আছে, প্রচুর হাই মেল্টিং পয়েন্ট এইসব থাকে, হার্ড হয় কিরকম হয় সেটা আমরা দেখব, তাদের বৈশিষ্ট্য আর কোথায় তাদেরকে আমরা ইউজ করি। নেক্সট আসছি আমরা আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম ফর আয়রন অ্যান্ড আয়রন কার্বাইড। এটা বেসিক্যালি আমার আয়রন কার্বন ডায়াগ্রাম থেকে আমরা ডিরাইভ করব। ওকে, তারপর আমরা ফ্লো ডায়াগ্রাম অফ প্রোডাকশন অফ আয়রন অ্যান্ড স্টিল। আয়রনকে ফার্স্টে ওর, আয়রন নর্মালি আমি ওরে পাই, কোথায় পাই, তোমার দেখবে উড়িষ্যাতে ঝারসাগুড়া, ঠিক আছে, ইভেন লাঞ্জিগাড়, ওইসব জায়গাতে আমরা ওই আয়রন ওর পাই। ওই আয়রন ওরকে ক্লিন করে তারপর তাকে মেল্ট করে তার নন মেটাল পার্টটাকে সেপারেট করতে হয়। জি যা যা প্রসেস আছে উই উইল স্টাডি দ্যাট। এন্ড হোয়াই ইজ দিস নেসেসারি, যখন তোমরা স্টিল প্ল্যান্টে কাজ করবে, তখন এই দিস উইল বি ইয়োর এরিয়া ফ্রম হুইচ দে উইল আস্ক দ্য কোয়েশ্চেন্স। এখান থেকে বলো তো স্টিল কিভাবে তৈরি হয়, বেসিক স্টেপ গুলো বলো। ইন্টারভিউতে একটা ভালো মার্কস থাকে। ওকে, সো মেক শিওর ইউ লার্ন ইট ভেরি ওয়েল। তো ফ্লো ডায়াগ্রাম হয়ে গেল, তারপর ক্লাসিফিকেশন, কোন স্টিলটা কিরকম, লো কার্বন স্টিলে কি হয়, হাই কার্বন স্টিলে কি হয়, সিলিকন বা ফসফরাস অ্যাড করলে কি হয়, ডোপিং যেটাকে আমরা বলি, স্টিলের ডোপিং কি পসিবল, সেমিকন্ডাক্টরের বলে একটা জিনিস হয়, সেটা জানি না তোমরা পড়েছো কিনা, বাট সেমিকন্ডাক্টর জেনারেলি নন মেটালকে ডোপিং করা হয়। কেন করা হয় সেগুলো আমরা পরে দেখবো। এবার যে একটু আগে আমরা পড়লাম যে টুল স্টিল, হাই স্পিড স্টিল নিয়ে পড়বো, হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিংটাই আমরা শেয়ার কোনটা, পাঞ্চেস কোনটা, সেইগুলো দেখবো। ওকে, এবার আসবে আমাদের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। মানে তুমি দেখবে যে এই যে স্টিল মানে সরি আয়রন যে ম্যাগনেটাইজ হয়ে যায়, কেন হয়, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট পাস করে দিয়ে হয় না ন্যাচারালি যেটা হয় সেটা হয় একটা কম্পোনেন্ট থাকে, মেটেরিয়াল থাকে, যেটাকে আমরা বলি লোড স্টোন, এলওডি। ভাই কেউ অন্য কিছু মিনিং বার করে নিও না, ঠিক আছে, এলওডি স্টোন, লোড স্টোন। তো এই স্টোন এর একটা ম্যাগনেটাইজিং প্রপার্টি থাকে। ওকে, ম্যাগনেটাইজিং প্রপার্টি, যে প্রপার্টিটা আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর উপর আমরা দেখতে পারি, এরকম হয় ফেরোম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক হয়। উই উইল টক অ্যাবাউট দ্যাট ইন আওয়ার আপকামিং ক্লাসেস। ওকে, তারপর স্পেশাল কাটিং টুল ম্যাটেরিয়ালস, তাদের প্রপার্টিস, তাদের অ্যাপ্লিকেশন, যেরকম অনেক জায়গায় ডায়মন্ডকে আছে কাটিং টুল ইউজ করা হয়, স্টেলাইটকে ইউজ করা হয়, টাংস্টেন কার্বাইড ইজ এ ভেরি হার্ড থিং, দিস ওয়ান টাংস্টেন কার্বাইড, আর সেরামিক্স, এইগুলো হয়ে যায় আমার স্পেশাল কাটিং টুলের ক্যাটাগরি। ওকে, চলো এবার আমার গ্রুপ বিতে আমার আছে নন ফেরাস মেটালস অ্যান্ড অ্যালয়েস। যেরকম তোমরা ঘরে তো কাঁসার থালা ইউজ করো, তো জামাই ষষ্ঠী কিছুদিন আগেই পেরোলো, সবাই দেখছিলে না কাঁসার থালাই দিচ্ছে। কাঁসার থালা আমাদেরকে জেনারেলি ইউজ করা উচিত, বিকজ তার অনেক গুণ আছে কাঁসার থালা। ইট ইজ অ্যাকচুয়ালি কল্ড গান মেটাল। ওকে, গান মেটাল। তো স্যার বলছিলাম কাঁসার থালায় তাহলে গান মেটাল ইউজ করা হয় তো? কাঁসার থালাটাকে, কাঁসা মেটেরিয়ালটাকে হচ্ছে গান মেটাল, ইংলিশে গান মেটাল বলি। আচ্ছা স্যার, ঠিক আছে। যাই হোক, তো এবার মানে গান মেটালের প্রপার্টি কি হয়, তো যদি তোমাদের কোনো সিনিয়র তোমার কোনো গান ফ্যাক্টরিতে হয়তো কাজ করেছে বা তাদের বা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করেছে, তাদের দেখবে মানে গানের ভেতর না, এই যে ধরো এই মাজেলটা আছে, গানের মাজেল, এবার গানের মাজেলের ভেতর না এরকম রাইফলিং করা থাকে।
এরকম। এই রাইফলিংটা একটা সার্টেন অ্যালাওয়েন্সে করা থাকে। কি হয় মানে যখন একটা বুলেট এরকম ভাবে এটার মধ্যে পাস হচ্ছে, সে না একটা মোমেন্টারিলি সে স্পিডটা গেইন করতে 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 বেরিয়ে যাচ্ছে। ওকে, একটা এখন নতুন মানে ইন্ডিয়ান আর্মি একটা রাইফেল ইউজ করবে যেটার নাম হচ্ছে AK-203। AK-203। এবার দিস ইজ আ জয়েন্ট প্রজেক্ট বাই রাশিয়া এন্ড ইন্ডিয়া। কালাশনিকভ ইন্ডাস্ট্রিজ রাশিয়া, আর ইন্ডিয়ার কি বলে দাঁড়াও, অর্ডিন্যান্স ফ্যাক্টরি আই থিঙ্ক। ওকে, তো এরা দুজন মিলে এই AK-203 বানাচ্ছে, যেটা আমাদের স্পেশাল ফোর্সেসরা ইউজ করবে, আর ঘাতক প্ল্যাটুন গুলো যেগুলো হয় আমাদের, তারা এগুলো ইউজ করবে। তো এই AK-203 একটা স্পেশালিটি আছে যে মানে দিস ইজ গোয়িং টু বি আ ফুল প্রুফ ওয়েপন। ফুল প্রুফ, কারণ AK-47 ইজ এ ভেরি রিলায়েবল ওয়েপন। আর সে তুমি ওটাকে কাদার মধ্যে রেখে দাও কি আলকাতরার মধ্যে রেখে দাও, তুমি চেম্বারিং করো, চেম্বারিং করার পর ওইটাকে তুমি ফায়ার করো, ঠিক ফায়ার করবে। দিস ইজ এ ভেরি রিলায়েবল ওয়েপন। এবারে একে আমরা মডার্নাইজ করছি। তো আমার যে সিনিয়র যে তোমার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করা, আই ক্যান টেক হিজ নেম, তো ও আমাকে একটা জিনিস বলছে যে এই যে রাইফলিংটা আমি তোমাদেরকে দেখালাম, এটা মাজেল ভেলোসিটিটাকে ইনক্রিজ করার জন্য। তো যারা এই পাবজি টাবজি খেলেছো বা ফ্রি ফায়ার এসব খেলেছো, ওইখানে দেখবে না মাজেল পাওয়া যায়, এক এক রকম মাজেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ওই মাজেল গুলো কি করে মানে যখন অ্যাটাচমেন্ট হিসেবে ইউজ হয়, ওটা তো গেমে তো ওইভাবে দেখায়, বাট প্র্যাকটিক্যালি ওইটাকে অ্যাটাচ করার আলাদা টেকনিক থাকে। ওকে, তো তার গ্রেডিং থাকে। তবে যখন আমি একটা হাই গ্রেড মাজেল ইউজ করবো, অবভিয়াসলি আমার বুলেট ভেলোসিটি হাই থাকবে। বুলেট ভেলোসিটি হাই থাকলে কি হবে, সেই বুলেটটা অনেক দূর অবধি যাবে। ওকে, so this is why you need to study this part, non-ferrous metals and alloy, ওই জিনিসগুলো আমরা বোঝার জন্য। ওকে, ঠিক আছে, কোন জিনিস কোথায় কানেক্ট হচ্ছে খুব ভালো করে জিনিসগুলো জানবে। কেন পড়বো ভাই এইসব ফালতু, মানে দেখে তো মনে হচ্ছে, বাইরে থেকে দেখে মনে হবে ভাই এগুলো বহুত ফালতু জিনিস, কেন পড়তে যাবো, বাট ইউ নিড টু নো ওয়াই ইউ আর স্টাডিং। ওকে, নেক্সট আমাদের আসছে তোমার অ্যালুমিনিয়াম অ্যালয়, ওয়াই অ্যালয়, ডুরালুমিন। যারা ধরো HAL, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এরা না একটা মানে ডিপ্লোমা ট্রেনিরও পোস্ট বার করে, সেখানে তোমাদেরকে যেতে মানে এক্সাম ক্র্যাক করে যাবে, তখন তোমরা মেনলি এই জিনিসটার উপর কাজ করবে, ডুরালুমিন। ঠিক আছে, যারা ধরো এয়ারক্রাফটের বডি বানাবে, তোমরা এই ডুরালুমিনের উপর কাজ করবে। ডুরালুমিনের সাথে অন্য কোনো আরো মেটেরিয়াল বা অ্যালয়কে অ্যাড করে পরে কি রেজাল্ট অবটেন করবে, সেই জিনিসগুলো দেখবে। ডুরালুমিন একটা খুব হালকা অ্যালয়। এই যে প্লেন আকাশে উড়ছে, ঠিক, প্লেনটাকে আমাকে দেখতে হবে যে প্লেনটা বেশি ভারী হয়ে গেলে ভাই বিশাল ফুয়েল খাবে, তার টেক অফ আর ল্যান্ডিং এ অনেক প্রবলেম হবে। ওই জন্য ডুরালুমিন তৈরি হলো। ডুরালুমিন দেখা গেল যে একটা স্টিলের মতন ও টেনাসিটি, বা স্টিলের থেকে বেশি, আর স্টিলের থেকে 10 টাইমস হালকা বা আরো বেশি। তো ওই জন্য আমরা ডুরালুমিন ইউজ করছি, ওই জন্য এর কস্টটা অনেক বেশি। ওকে, এবার তারপর আমার আসছে বিয়ারিং ম্যাটেরিয়ালস। বিয়ারিং ম্যাটেরিয়ালের কি কি আমার প্রপার্টি লাগবে সেগুলো আমরা দেখবো। নেক্সট আসছে আমার হিট ট্রিটমেন্ট অফ স্টিল। এখানে TTT ডায়াগ্রাম যেটা আছে সেটা মানে যখন পড়াবো তখন দেখবে। ঠিক আছে, এখন তোমরা দেখে রাখতে পারো, মেটেরিয়াল সায়েন্সের জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো, উইলিয়াম ক্যালিস্টার। উইলিয়াম ক্যালিস্টার এই বইটা পড়ে যদি উদ্ধার করতে পারো, মানে এই ম্যাটেরিয়াল সায়েন্সের রাজা হয়ে যাবে। বাট দিস ইজ নট নিডেড অ্যাজ ফার অ্যাজ ইউর ডিপ্লোমা কোর্স ইজ কনসার্ন, বাট এটা ফর রেফারেন্স এটা নিতে পারো তোমরা। ঠিক আছে, এখানে আমরা কি করব, আমরা হিট ট্রিটমেন্ট মানে যে অ্যানিলিং হয় বা সাব ক্রিটিক্যাল অ্যানিলিং হয়, নর্মালাইজিং, হার্ডেনিং, টেম্পারিং, অস্টেম্পারিং, মাড টেম্পারিং, তাদের আমরা অ্যাডভান্টেজকে কেন করছি সেটা দেখবো, তাদের অ্যাডভান্টেজ, তাদের ডিসঅ্যাডভান্টেজ কোথায় আছে। সো এগুলো কেন করছি, দিস ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে থিওরি আছে ভাই মুখস্থ করে কাটিয়ে দেবো, এই অ্যাটিটিউডটা রাখবে না। চেষ্টা করবে যে হ্যাঁ ভাই এখান থেকে পড়েছি, কিছু শিখে আমি বেরোবো, এখানে অ্যাপ্লাই করবো। মেক শিওর হোয়াট এভার ইউ আর স্টাডিং রাইট নাও, সেটা তোমার আগে ইন দ্য কামিং 2 to 3 ইয়ার্স এটা যেন কাজে লাগে। ওকে, কারণ তোমরা যারা মেকানিক্যালে আছো, তোমরা
এরপর জিলেট দিয়ে পরে যখন বিটেক কলেজে অ্যাডমিশন হবে, দিস সেম থিংস উইল বি দেয়ার। আর সেখানে ইউ গাইজ শুড হ্যাভ এন এক্সট্রা এজ। আর একটা জিনিস বলে রাখছি তোমাদেরকে, মানে ডিপ্লোমা পিপল আর ভেরি ইজি টু হায়ার বাট নট ইজি টু ফায়ার। তোমাদেরকে ইজিলি হায়ার করবে, ইজি, কারণ কোম্পানি দেখছে যে কম টাকায় আমি মানুষকে খাটাতে পারবো, ঠিক আছে। আর ওইটাতে তোমাদের লাভের লাভ কি হবে, এই খরা বাজারে তোমরা চাকরি ঠিক পেয়ে যাবে, ঠিক আছে, চাকরি ঠিক পেয়ে যাবে। তারপর নিজের কেরিয়ার আস্তে আস্তে গ্রোথ করলে, কেরিয়ার যেমন গ্রোথ করছো তেমন সাথে সাথে নিজের এডুকেশনটাও বাড়িয়ে নেবে। ওকে, তো যাই হোক, কামিং ব্যাক, উই উইল সি দ্য সারফেস হার্ডেনিং এর যে মেথডগুলো আছে আমাদের, কেস হার্ডেনিং, ফ্লেম হার্ডেনিং, ইন্ডাকশন হার্ডেনিং, নাইট রাইডিং, কার্বোরাইজিং, তার প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ, লিমিটেশন আর অ্যাপ্লিকেশন। আচ্ছা, মাই কোর্স অফ স্টাডি উইল বি, আমি তোমাদেরকে কিভাবে পড়াবো তোমাদের সিনিয়র থেকে জিজ্ঞেস করতে পারো, আই উইল প্রোভাইড ইউ পিডিএফ লাইক দিস। ওকে, এরকম পিডিএফ প্রোভাইড করবো, আর তারপর তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস বলবো এখান থেকে এইটা এইভাবে হয়, যাতে তোমরা যখন আমার ক্লাসে যখন লাইভ অ্যাটেন্ড করবে তোমাদের ওইখানে অর্ধেক পড়া তো হয়ে যাবে, আর বাড়িতে বসে একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, ইওর এন্টায়ার স্টাডি উইল বি রেডি। আচ্ছা, আর আমি যে নোটস গুলো প্রোভাইড করব, তো অ্যাজ ফার এজ দ্য নোটস ইজ কনসার্ন, নোটস গুলো তোমাদের কাছেই রাখবে, যারা তোমার যারা বন্ধু আছে এদেরকে শেয়ার করতে পারো, নো প্রবলেম। এবার যখনই শেয়ার করবে, এবার মেক শিওর দে অলসো অফার ইউ সামথিং। ওকে, চলো, নাও কামিং টু দ্য গ্রুপ সি। এই গ্রুপ এবিসি কেন করেছে, কারণ আমাদের ওই সিওপিও ডিভিশন আছে ওইটা, আর কি, কারণ এগুলো এক একটা স্টেজ, এইটা পড়ার পর এটা পড়বে, ওটা পড়ার পর এটা পড়বে। ওকে, সো কামিং ব্যাক, নাও ইন গ্রুপ সি আমাদের কি দেখতে হবে, যে পলিমার, আমরা কি টাইপের পলিমার ইউজ করি সেটা দেখবো, কি কি টাইপের প্লাস্টিক হয়, থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, রাবার কোনটা কি, এবিএস কি জিনিস, অ্যাক্রিলিক কি জিনিস, নাইলন, ভিনাইল, পিভিসি বলে একটা জিনিস হয়, এটাকে আমরা বলি পলিভিনিল ক্লোরাইড। চলো, কোন এই এপক্সিস, তারপর মেলামাইন, বেকলাইট, এইগুলো নন মেটালিক মেটেরিয়ালস, বাট এগুলো আমাদের প্রত্যেকটা জায়গায় খুব কাজে, ঠিক আছে। আর রাবার কি টাইপের তৈরি হয়, নিওপ্রিন হয়, বিউটাডিন হয়, এই যে সিএটের এখন একটা স্টক কিনতে যাও বিশাল, মানে 1,12,000 মনে হয় চলছে, যাই হোক, তো খুব কস্টলি স্টক। তো এদের আর কি অবভিয়াসলি এরা রাবারে ডিল করে, কোন রাবার, কি টাইপের রাবার, সেগুলো আমরা দেখবো। ওকে, তারপর আমাদের স্টক মানে কি, ওর কি বোঝাতে চাইলেন? স্টক মার্কেট। ও আচ্ছা, স্টক। ওইটা, দিস ইজ নট রিলেটেড টু ইউর স্টাডি, বাট অবভিয়াসলি দিস ইজ নেসেসারি ইন ইউর লাইফ। এমনি সিএট কোম্পানির যে টায়ারটা তৈরি করে, রাবারটা কি খুব এক্সপেন্সিভ? ইয়া, খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ বলবো না, মানে ইটস অফ আ ভেরি হাই কোয়ালিটি, ঠিক আছে। এবার মানে কি হয়, সিএটের টায়ার ইন্ডিয়াতে কেন লোকজন বেশি প্রেফার করে, ইন্ডিয়ার রোড কন্ডিশন। ওকে, ও যতটা এফার্ট দিয়ে ওই টায়ারটা বানাচ্ছে তার থেকে কম এফার্টেও টায়ার তৈরি হবে, তার কস্ট অর্ধেক হয়ে যাবে। এবার যদি আমাদের ইন্ডিয়ার রোড কন্ডিশন ইমপ্রুভ হয়, তখন এত কস্টলি ওকে রাবার দিয়ে বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে। টায়ার যে বানায় প্রসেসটা কি স্যার, মানে কি থেকে তৈরি করে? রাবার থেকে তৈরি করে, রাবারের সাথে তোমার নন মেটাল গুলো অ্যাড করে, যেরকম আমার কার্বন থাকে, কোনো কোনো জায়গায় আমি সিলিকন অ্যাড করলাম, ওইগুলো যখন আমরা পড়বো তখন আমরা দেখবো জিনিসটা। এখন যদি তোমাকে বোঝাতে যে ইট উইল টেক আ ভেরি লং টাইম, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড এনিথিং। ওকে, যখন ক্লাস করাবো তখন জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হবে, আমি জাস্ট মুখস্থ করাবো না তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। ওকে, চলো, নাও কামিং ব্যাক, আমাদের কি আসছে এবার, তোমার এই সেরামিক্স মানে, সেরামিক মানে কি জিনিস, যে ধরো মাইকা ইজ ইনসুলেটিং ইন নেচার, তো এইটা একটা ইনসুলেটিং টাইপের জিনিস, ইনসুলেটিং মেটেরিয়ালস। ওকে, তারপর এই যে কর্ক, অ্যাসবেস্টাস কোথায় দেখতে পাবো,
তোমাদের আশেপাশে কোথাও দেখতে পাও অ্যাসবেস্টাস? হ্যাঁ স্যার, বাড়ির ছাদেই তো থাকে। বাড়ির ছাদে, গুড, সাবাস। ঠিক আছে। তার থার্মোকোল থাকে, আমাদের গ্লাস উল থাকে। গ্লাস উল তুমি দেখতে পাবে পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে। ওকে, তো কোনটার কি প্রপার্টি ওইগুলো আমরা স্টাডি করবো। Next আমাদের আসছে ইন্ট্রোডাকশন টু কম্পোজাইট মেটেরিয়ালস, প্রপার্টি অ্যান্ড মেটেরিয়াল অফ ল্যামিনেটেড ফাইবার অ্যান্ড রিইনফোর্সড মেটেরিয়ালস। ওকে, এবার দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। এটা তোমার মানে লোকজন এইখান থেকে না নিজের রোজি রোজগার বানিয়ে নিয়েছে এখন আজকালকার ডেটে। পাউডার মেটালার্জি। পাউডার মেটালার্জি মানে জাস্ট তোমাকে একটা জিনিস বলছি। তোমাকে ধরো আয়রন গুঁড়ো দিয়ে দিল, আয়রন গুঁড়ো দিল, আয়রনের সাথে আরো কোনো জিনিস গুঁড়ো দিল, এবার তারপর তোমাকে বললো তুমি এখান থেকে একটা মেটাল তৈরি করে নাও। ঠিক আছে, তো তুমি পাউডার মেটালার্জি প্রসেসটা ইউজ করে তুমি মেটাল তৈরি করো। এখানে কি হয়, ফার্স্টে একটা জিনিসের পাউডার বানালাম, তাই দুটো পাউডারকে ঠিকঠাক ব্লেন্ড করলাম, তারপর তাদেরকে কম্প্যাক্টিং করলাম। কারণ যদি তাদের ওই পাউডারগুলোর মধ্যে এরকম এরকম পাউডারের ডাস্ট আছে, তাদের মধ্যে যদি বিশাল স্পেস হয়ে যায়, তো একটা আমি প্রপার মেটেরিয়াল আমি অবটেন করতে পারবো না। তার মধ্যে ব্লো হোল হয়ে যেতে পারে বা কোনো ফ্র্যাকচারস আসতে পারে মেটেরিয়ালটার মধ্যে বা অ্যালয়েটার মধ্যে। স্ট্রাকচারটা দাঁড়াবে না, তাই তো? হ্যাঁ, স্ট্রাকচারটা দাঁড়াবে না। স্ট্রাকচার দাঁড়াবে না, ইয়েস কারেক্ট। তো ওটার জন্য আমার কম্প্যাক্টিং করা দরকার, আর তারপর সিন্টারিং করি, তারপর তার উপর ইনফিল্ট্রেশন করি, আর ইমপ্রেগনেশন হয়। ঠিক আছে, যেখানে অয়েলকে কাজে লাগাই। ওকে, এবার এই পাউডার মেটালার্জি কি কি জিনিসে তৈরি করি আমরা, কি কি জিনিসের জন্য তৈরি করি, আমাদের যে কাটিং টুলগুলো হয় হাই স্পিড স্টিল, সেটাও কখনো পাউডার মেটালার্জি দিয়েও তৈরি হতে পারে। ফর এক্সাম্পল তোমার এই টাংস্টেন কার্বাইড টিপ টুলস যেগুলো থাকে, বা তোমার যে পোরাস বিয়ারিং গুলো থাকে, সেগুলোকে আমরা পাউডার মেটালার্জি দিয়ে তৈরি করি। ওকে, এবার নেক্সট, এবার লাস্ট টপিকটা আমাদের আসছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। এইটা আমাদের কেন দরকার ভাই? তুমি এত কিছু শিখলে যে এইটা করলাম, ওইটা করলাম, এটা করলাম, তো তারপর তোমাকে তো ভাই দেখতে হবে, ইউ অ্যাজ আ কোয়ালিটি ইঞ্জিনিয়ার তোমাকে দেখতে হবে যে এই যে মেটেরিয়ালটা তৈরি হলো, তোমার ওইখানে ভ্যালু বিশাল কিন্তু কোয়ালিটি ইঞ্জিনিয়ার, মানে লোকজন টাকা পয়সা নিয়ে তোমার আগে পেছনে ঘুরবে। ঠিক আছে, ওই জন্য বলছি সাবজেক্টটা ভালো করে পড়ো। কারণ তুমি দেখলে মেটেরিয়ালের মধ্যে একটু ডিফেক্ট আছে, তুমি সাথে সাথে এরকম চক দিয়ে পরে ক্রস দিয়ে দিলে, টোটাল মালটাও টোটাল স্টকটা রিজেক্ট হয়ে যাবে। তখন তোমাকে কন্ট্রাক্টর স্যার তো একটু খরচা, স্যার একটু চাটা খেয়ে নি স্যার, এরকম বলবে। তো সেইখানে তুমি বলতে পারো হ্যাঁ চলুন, তোমাকে খরচার মধ্যে একটা হন্ডা সিটি দিয়ে দিল 20 লাখ টাকার, আর নিজে 20 কোটির কন্ট্রাক্টে নিয়ে বেরিয়ে গেল। বা ইউ ক্যান রিজেক্ট হোয়াট এভার মেটেরিয়াল দে হ্যাভ ক্রিয়েটেড। ওকে, তো এখানে আসছে আমাদের নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। দিস ইজ দ্য ওয়ার্ক অফ আ কোয়ালিটি ইঞ্জিনিয়ার। এখানে তোমার প্রত্যেকটা মেটেরিয়াল, যেরকম আমরা ধরো যখন আমার বয়লার টিউব লিকেজ হয়, বয়লার টিউব লিকেজ এটা কখন দেখতে পাই? আমি যখন প্লান্ট ওভারহোলিং করি তখন। তখন আমরা কি করি, ওই যে যে টিউবটা আছে, ঠিক আছে, ওয়াটার টিউব বয়লারের টিউবটা, ওই মানে প্লান্টকে বন্ধ করে হয়, তারপর ওই টিউবটাকে ধরে পরে তাকে রিপেয়ার করলাম। রিপেয়ার করার পর ওইটাকে তো আর লাগাবো না, ওইটাকে ফার্স্টে আমি একটা টেস্ট করব, সেটাকে আমি বলি রেডিওগ্রাফি রিপোর্ট। রেডিওগ্রাফি ইজ ডান বাই FQA, ফিল্ড কোয়ালিটি অ্যানালিসিস। ওকে, ওই টিমটা এসবের রেডিওগ্রাফি করবে, তাকে এক্স রে আর গামা রে দিয়ে ট্রিট করবে। তারপর তাকে তার ওই যে টিউবটা আছে, ওই টিউবটার উপর তোমার আলট্রাসনিক টেস্টিং করবে, যাতে কোনো ক্র্যাক আছে কিনা সেটা বার করার জন্য। ঠিক, তারপর এটা আরেকটা টেস্ট হয় ডিপি টেস্ট, ডাই পেনিট্রেশন টেস্ট। মানে একটা ডাই ওইটার উপর অ্যাড করে দিল, ওই ডাইটা কতটা পেনিট্রেট করছে তার উপর আমরা মেটেরিয়ালটা কিরকম, ইজ ইট ফিজিবল টু ওয়ার্ক অর নট, সেটা আমরা ডিসাইড করি। তারপর ম্যাগনা ফ্লাক্স টেস্ট, এটা একটা স্পেশাল টাইপের টেস্ট, উই উইল টক অ্যাবাউট ইট। এখন না, যখন ক্লাসে করবো তখন, এখন এটা বলবো তো একটু মাথা ঘুরে যাবে। যাই হোক, এবার প্রত্যেকটার আমরা কম্প্যারিজন দেখবো, প্রত্যেকটা কোন টেস্টটা কোথায় কাজে লাগবে। বা ধরো মানে কিছু কিছু টেস্ট আছে যেটা খুব লো কস্টের টেস্ট, আর কিছু কিছু টেস্ট আছে যেগুলো খুবই হাই কস্টের টেস্ট। এবার আমি কখনো একটা মানে পাতি জিনিস টেস্ট করার জন্য বিশাল হাইফাই পয়সা খরচা করবো না, তাই না? সো উই উইল কম্পেয়ার অল দ্য টেস্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস। ওকে, নাও as far as your books are concerned, তোমরা মেটেরিয়াল সায়েন্সের জন্য তোমরা
ফরেন অথার না নিয়ে তোমরা একটা বই নেবে, যেটা হচ্ছে আর কে রাজপুত, বাস। এক্সট্রা বই ফলো করবে না। এখানে যে লেখা আছে ওপি খান্না, ওপি খান্না ইজ আ বিটেক লেভেল বুক। ওকে, এটা তো বিটেক লেভেল। এই বইটা আমরা যখন মাস্টার্স করেছি, আমরা তখন মেটেরিয়ালস এর কিছু দরকার পড়েছিল, তখন আমরা দেখেছিলাম। আর যদি বলো যে স্যার আমাকে এই সাবজেক্টটার উপর পিএইচডি করার আছে, দেন গো ফর উইলিয়াম ক্যালিস্টে। %90 of students won't understand উইলিয়াম ক্যালিস্টে, ঠিক আছে? বাকি 10% যারা এটা পড়ার চেষ্টা করবে তাদের সেমিস্টারে ভুলভাল নাম্বার আসবে। সো দিস ইজ আ ভেরি অ্যাডভান্সড বুক, আই উইল সাজেস্ট ইউ গাইজ গো উইথ দিস বুক। আর আগের ক্লাস তোমাদেরকে যেরকম বলা হয়েছে যে তোমরা কি করবে না করবে, মানে কোনটা ফলো করবে, ওই রেলের জন্য তোমরা যে ওয়াইসিটি যে দুটো বই হচ্ছে ওইগুলো কিনে নেবে। ওকে, কারো কিছু ডাউট থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। স্যার বলছিলাম রেলের জন্য যে দুটো বই বলেছেন সেই দুটো একবার বলে দিলে ভালো হতো। হ্যাঁ, বইটার নাম হচ্ছে ওয়াইসিটি, ইউথ কম্পিটিশন টাইম জেই, ওয়াইসিটি জেই মেকানিক্যাল। একবার ওই ফ্লিপকার্টে সার্চ করো। দাঁড়ান স্যার। সার্চ করে আমাকে ইমিডিয়েটলি বলো। স্যার ওয়াইটিসি মেকানিক্যাল। ওয়াইটিসি না ভাই, ওয়াইসিটি, ও ওয়াইসিটি জেই মেকানিক্যাল। হ্যাঁ স্যার রয়েছে ফ্লিপকার্টে। রয়েছে না? এবার স্যার আছে। হ্যাঁ, এবার যারা কলকাতায় থাকো তারা কলেজ স্ট্রিট থেকে উঠিয়ে নেবে, আর যারা কলকাতায় স্যার থাকো না ভলিউম 1 বা 2 কি আলাদা পার্ট আছে? এখানে ভলিউম 1 দুটোই দেখাচ্ছে। নেবে, ভলিউম 1 ভলিউম 2 দুটোই নেবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আর আর কে রাজপুতের বইটার পিডিএফ তোমরা সব জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? একটু নিজেরা একটু সার্চ করবে, একটু আর কে রাজপুতের পিডিএফ দেখে যদি ভালো লাগে তাহলে বইটা কিনে নেবে, ঠিক আছে? ঠিক আছে, সো এন্দুরি ছিল আমাদের ক্লাস। আর কারো কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার হুম, স্যার বলছি যে একটা জিনিস জানার ছিল। বলো। স্যার বলছি যে আফটার ডিপ্লোমা হুম। স্যার বিটেক করাটাকে বেশি ভালো নাকি জব লাইফটাকে শুরু করা বেশি ভালো? তোমার এজ কত? জবে, হ্যাঁ স্যার ওটাই আমি এক্ষুনি আপনাকে, আপনি যদি এটা বলতেন আমি ওটাই জিজ্ঞেস করতাম যে এজ ভ্যারিয়েন্সটা। আমার এজ স্যার এখন চলছে হচ্ছে 22। আমি আপনাকে আমার ব্যাপারটা বলি। আমি গ্র্যাজুয়েশন করে আফটার গ্র্যাজুয়েশন তারপর আমি ডিপ্লোমা করছি, তার সাথে সাথে মাস্টার্স করছি বর্ধমান ইউনিভার্সিটিতে। আচ্ছা দুটোকে একসাথে আমি চালাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তো এবার আমি ডিপ্লোমাটা করেছি, তো আমার এখন 22 বছর বয়স। আমার ডিপ্লোমাটা কমপ্লিট হবে 24 বছর বয়সে, অর্থাৎ 2026 সালে। হুম, হ্যাঁ, তো স্যার তাহলে আমাদের মতো বয়সী যারা আছে, অনেকেই থাকে আমাদের সাথেও পড়াশোনা করছে, অনেকেই আছে যারা 21 বছর 20 বছর, অনেকে আছে যারা 16 বছরে ডিপ্লোমা এখন করছে। তো আমাদের স্যার কি করা উচিত আফটার ডিপ্লোমা? আমাদের কি জব এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে 3 বছর তারপর বিটেক করা উচিত, নাকি আমাদেরকে এইবার জিলেট দিয়েই সঙ্গে সঙ্গে বিটেক করে তারপর জব করা উচিত? কারণ বিটেক করতে গেলে আমাদের তো মোটামুটি 27 বছরে গিয়ে শেষ হবে, তারপরে যদি জব লাইফ শুরু করা হয় সেখানে গিয়ে আমাদের টাইমটা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, আমাকে অ্যাজ এ ফ্রেশার আরেকটা কথা বলো, তুমি জব কিসে করবে, প্রাইভেট না গভর্নমেন্ট? স্যার এখন আমি সেরকম ভাবে কিছু টার্গেট করিনি, কারণ এখন গভর্নমেন্ট জবের যা অবস্থা, এবার এখন সেরকম ভাবে প্রাইভেট জব তো রেলওয়ে এখন প্রত্যেক ইয়ার বার করবে, মানে নতুন ড্রাফটটা আসার পর এভরি ইয়ার ওরা বার করবে, ওটা ম্যান্ডেটের মধ্যে লিখে দিয়েছে, ঠিক আছে? তো বাই দ্য টাইম ইউ গ্র্যাজুয়েট তোমাদের জব থাকবে,
সেন্ট্রাল। আমি স্টেটের উপর ভরসা করছি না, এক পয়সাও ভরসা করছি না, ঠিক আছে? হ্যাঁ তো স্যার। আমি তোমাকে বলবো, তোমার যদি বয়সটা 24 হয়ে যায়, তুমি হ্যাঁ জবে ফোকাস করো, হ্যাঁ ঠিক আছে? কারণ তুমি জব করতে করতে বিটেক করে নিতে পারো, হ্যাঁ। ঠিক আছে? আর আচ্ছা, আর আরেকটা বলো, তোমার ফ্যামিলি কনস্ট্রেন্ট আমাকে বলো, ফ্যামিলিতে লাইক কোনো প্রবলেম? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে স্যার, আমার যেটা এখন খুব একটা যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম নেই, যে খুব একটা যে অসুবিধা হবে সেটা না, কিন্তু ঘর থেকে বুঝতেই পারছেন স্যার, আস্তে আস্তে গ্রাজুয়েশন কমপ্লিট, একটা চাপে আছি, প্রেসার, সেই জন্য ডিপ্লোমাতে আসা। কারণ এখন যা জেনারেল লাইনের অবস্থা, সেখানে আমাকে এমএ করার পরেও আমাকে চাকরির জন্য আবার একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। আর এখন তো আবার নেটও বন্ধ করে দিল, এনইটি যেটা হতো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ওটা তো হঠাৎ করে অফ হয়ে গেল। যেটা ভেবেছিলাম যে এমএ করার পরে ওর দিক থেকে একটা করবো, ট্রাই নেবো, হ্যাঁ, তো সেটাও বন্ধ। তো সেই জন্যই ডিপ্লোমাতে আসা আর কি। তো এখন ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম খারাপ না, কিন্তু ঘর থেকে একটা প্রেসার আছে যে কিছু করতে হবে খুব তাড়াতাড়ি। তাহলে তুমি ইয়ে করতে পারো, ঠিক আছে? এই মানে গো ফর জব। আচ্ছা। ঠিক আছে, আমি তো বলবো গো ফর জব। তোমার যখন মানে এই টাইপের আউটলুক, এবার যাদের ধরো এজটা কম আছে, কারণ কি হয়, আমি যে যে কলেজ থেকে বিলং করছি, বা আইআইটি গুলো থেকে কথা বলছি, এনআইটি গুলোর কথা বলছি, যখন তুমি ডিপ্লোমা করে যখন তুমি ঢুকছো না, ইউ হ্যাভ আ ভেরি, মানে খুব বড় হয়ে যাও তুমি, তোমার এজটা অনেক বেশি, ঠিক আছে? এবার ওইখানে প্লেসমেন্টের সময় অনেক কোম্পানি নিতে চায় না, ঠিক আছে? প্লেসমেন্টের টাইমে অনেক কোম্পানি নিতে চায় না, যে এত হাই এজের ছেলে আমরা নেবো না। সো ইন দ্যাট কেস, টু বি অন দ্য সেফ সাইড, তুমি একটা কোম্পানিতে জয়েন করলে, কোম্পানিতে জয়েন করার পর তুমি কোম্পানি সুইচ করবে, 2 বছর কাজ করলে সুইচ করলে, আর তার মানে কোম্পানিতে কাজ করতে করতে লোকালি একটা কোনো জায়গা থেকে বিটেক ডিগ্রি অবটেন করে নিলে, ঠিক আছে? দিস শুড বি ইয়োর প্ল্যান। এবার তুমি গভর্নমেন্ট জবের জন্য যদি বলো, যে দেখো তোমাদের ডিপ্লোমার গভর্নমেন্ট জব প্রচুর আছে ভাই, ঠিক আছে? মেকানিক্যালের আমি স্পেশালি বলছি, প্রচুর আছে। লাইক তোমার ইসরো যখন তখন বার করে দেয়, ভিএসএসসি যেটা, তারপর বারকো বার করে। এবার তোমাকে না খাটলে কোনোটাই হবে না, খাটতে হবে। এবার আমি যা পড়াবো আমার কোর্সের মধ্যে, তুমি দেখবে তোমার যে ডিপ্লোমা রিলেটেড যে কোর্সটা আছে, সেটা হয়তো তোমার 1-1.5 মাসে কমপ্লিট, কি 2 মাসে কমপ্লিট হয়ে যাবে, বাট তারপর তোমাদেরকে যেগুলো পড়াবো সেটা কম্পিটিটিভ লেভেলের, ঠিক আছে? আচ্ছা। আমি পড়ানোর সময় অনেক কিছু এক্সট্রা নলেজ দেবো, সো ট্রাই টু ক্যাচ দ্যাট, ঠিক আছে? হ্যাঁ একদম একদম একদম। আমাদের স্যার একটা ইয়ে আছে, যেটা হয় স্যার, যে বয়সটা বেড়ে গেলে না একটা ম্যাচিওর ব্রেন জিনিসটা চলে আসে, যেটা আমার ক্যাচ করতে খুব একটা অসুবিধা হয় না সব ক্ষেত্রে। যেমন আমি এইচএস এর পর ডিপ্লোমা করতে পারতাম, কিন্তু ওই সায়েন্স জিনিসটাকে ভয় লাগতো, কিন্তু গ্রাজুয়েশনের পর কিন্তু সেই প্রবলেমটা নেই, যে অঙ্কের ভয় বা এসব ভয় আর কিছু নেই, একটাও ভয় নেই। হ্যাঁ, সেরকম পরীক্ষাটাও ঠিকঠাক হয়েছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, তো ক্যাচ করতে অসুবিধা হয় না স্যার। আমার একটাই বক্তব্য, যে আফটার ডিপ্লোমা একটা ভালো জায়গা পাওয়া যাবে তো, তুমি যদি ঠিকঠাক কোয়ালিটি ইঞ্জিনিয়ার তৈরি হতে পারি, মানে এমনি যদি ঠিকঠাক পড়াশোনা থাকে। আমি কি বলছি, তুমি থার্ড ইয়ার থেকে গভর্নমেন্টের প্রিপারেশন করো। এখন তো সাবজেক্টে ঢুকে গেলে তোমরা, এই 1.5 বছর প্রিপারেশন প্রচুর, অনেক অনেক টাইম, 1.5 বছরে তুমি বিশাল জায়গায় চলে যাবে, ঠিক আছে? ঠিক ঠিক, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কিছু ডাউট? স্যার বলছি যে লিকুইড মেটালার্জি কেন নাই, মানে এখানে যে আপনি বললেন পাউডার ফর্মে মিক্স করে, কিন্তু লিকুইড ফর্মও তো মিক্স করতে পারে। লিকুইড ফর্মে মিক্স হয় স্যার, হতো তো মানে লিকুইড করেও তো মিক্স করতে পারে। মেটালকে লিকুইড করে মিক্স করবে? আচ্ছা, কিরকম একটু শুনি। ধরুন আয়রন আর কপার, এই দুটো কম্বাইন্ড মেটাল বানাবো, তো এই দুটাকে মেল্ট করে নিয়ে মিক্স করতে তো পারি। মেল্ট করে মিক্স, ইয়া রাইট, একদম। মানে স্যার বেশি রোদ থাকে যায় কি, ওই জন্য মেল্ট করে করেন? কাইন্ড অফ, হ্যাঁ, অক্সিডাইজেশনের একটা চান্সেস থাকে। হ্যাঁ, ওখানে তো হয়। ওকে, নেক্সট। আচ্ছা স্যার, হ্যালো, বলো বলো। বলছি অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানিরা
হুম। এজ কত প্রেফার করে প্রত্যেককে? প্রত্যেককে এজ প্রেফার করে দেখো, যেরকম আমি তোমাকে টাটার কথা বলছি, টাটার টাটা টেকনোলজিসের কথা বলছি, টাটা মোটরসের কথা বলছি, এরাও চেষ্টা করে যে এজ গ্যাপটা মানে তোমার ধরো 2020-র জন্য এরা রিক্রুটমেন্ট করছে, বা সরি 2024-এর জন্য রিক্রুটমেন্ট করছে, এরা প্রেফার করবে 2022-এর আগে যেন কোনো ব্যাচ না বসে। এরা 2 বছরের লেভারেজ দেয়, বুঝলে? এবার তারপর তোমার এক্সপিরিয়েন্স যেরকম হবে, এক্সপিরিয়েন্স করে পরে তুমি যদি জয়েন করো, দেন ইটস এ ডিফারেন্ট থিং, তখন ওটা অন্যরকম হায়ারিং হয়ে যায়। বাট ফ্রেশার্স রিক্রুটমেন্ট ওরকম করে। স্যার বলছি যে মেকানিক্যালে ডিপ্লোমাতে আইটির প্লেসমেন্ট হয়? মেকানিক্যালের ডিপ্লোমাতে আইটির প্লেসমেন্ট? তুমি মেকানিক্যালের কোর্স করে তুমি আইটিতে যেতে চাইছো কেন? না না স্যার, মানে জিজ্ঞেস করছি হয় কিনা, আমি শুনেছিলাম এটা এক হ্যাঁ, জায়গায়। হয় হয় হয়, কেন হয় না? ওকে, মানে বাগ ফাইন্ডিং বা ইয়ের জন্য, মানে ব্যাক এন্ডের জন্য লোক নিতেই পারে। ওকে, ঠিক আছে। নেক্সট, এনিওয়ান? স্যার সবাই যে বলে স্যার বিটেকে যারা আইটি সেক্টর আছে তারা মেকানিক্যাল বলুন, সিভিল বলুন, ইলেকট্রিক্যাল বলুন, ওরা হয়তো বেশি সবকিছুতে সবকিছু মানে পায়। এটা কি স্যার সত্যি স্যার? বেশি কি পাই? প্যাকেজ কারা? আইটিরা? হ্যাঁ, আইটির প্যাকেজটা বেশি কেন? দেখো, ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। ধরো তুমি একটা কোম্পানি যখন তুমি চালাবে, ফর এক্সাম্পল ইউ আর ক্রিয়েটেড আ কোম্পানি, তোমার কোম্পানির প্রফিট খুব হচ্ছে, তখন তুমি কি চাইবে? হ্যাঁ ভাই, ঠিক আছে, আমার আন্ডারে যে লোকগুলো কাজ করছে তাদের স্যালারিটাও বেশি হোক। সো ইট ডিপেন্ডস আপন দ্য ইন্ডাস্ট্রি। স্যার বলছি যে আপনার কোর্সের ফিস কত আছে? আমার কোর্সের ফিস তুমি দেখো, এখানটাই আছে, গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া আছে। না স্যার, প্রথম তো আজ ওই জন্য। না 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 না, ওটা গ্রুপে একবার ইয়েকে জিজ্ঞেস করবে। আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনটা হ্যান্ডেল করি না, আমি বাস আসি, ক্লাস নিয়ে নিই, বাস দ্যাটস ইট। 999 টোটাল। ঠিক আছে। ঠিক আছে, আরো কারো কিছু ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার বিটেকে আবার ইয়ে করে নেওয়া যায় না, মানে ট্রেডটাকে চেঞ্জ করে নেওয়া যায়? বিটেকে তুমি মেকানিক্যাল রিলেটেড ট্রেডে যেতে পারো। আচ্ছা আচ্ছা, না এমনি একদম ট্রেড পুরো ট্রান্সফার, যেমন মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থেকে সিএসটি এরকম করা যায় না বিটেকে গেলে আবার না, না, আফটার না, ডিপ্লোমা? না 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 না, এটা মনে হয় না করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছেলেটাকে, সুব্রত ব্যানার্জি, এ তো একটাও কোয়েশ্চেন করেনি এখনো। স্যার আপনি এই মেকানিক্যাল লাইনে কত বছর আপনি আছেন? মেকানিক্যাল লাইনে কত বছর আছি? ওইদিকে কত বছর, ওই ধরে নাও ওই মোটামুটি 5 to 6 years। তাহলে আপনার এক্সপিরিয়েন্সে কি বলে এই মেকানিক্যাল লাইনটা খুব ভালো অন্যান্য লাইনের থেকে? দেখো, প্রত্যেকটা লাইনের তার প্রোজ এন্ড কনস আছে, প্রত্যেকটা লাইন। এটা বলবো না যে এই লাইনটা ভালো, এই লাইনটা খারাপ, কখনো বলবো না। আগে আমারও ধারণা ছিল যে এই মানে যখন আমি ছোট ছিলাম, তোমাদের মতন ছিলাম, যে মেকানিক্যাল লাইনে কেন ভর্তি হয়েছি। তারপর যখন রিয়েলাইজ করলাম যে ভাই, প্রত্যেকটা জিনিস ইউ নিড টু ফাইন্ড বাই ইউর স্টাডি, কেন পড়ছি। আমি দেখবে যখনই কোনো ক্লাস স্টার্ট করি, আমি অলওয়েজ একটা কথা বলি যে এই কোর্সটা আমরা কেন করছি। ঠিক আছে, যখন তোমার একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট চলে আসবে না, তখন মানে টাকা পয়সা একটা ফ্যাক্টর থাকবে, টাকা পয়সা প্রচুর আসবে। এখন মানে একটা টাইম আমার ছিল যখন আমি আমাদের তখন অটো ভাড়া 10 টাকা ছিল, ওই 10 টাকা বাঁচানোর জন্য আমি 1.5-2 কিলোমিটার হেঁটে দিতাম। ঠিক আছে, হাঁটাও হয়ে যাবে। বাট পরবর্তীকালে আমি রিয়েলাইজ করলাম যে আমার 1.5-2 কিলোমিটার যে আমি হাঁটছি, আমার টাইম অনেকটা চলে যাচ্ছে। ওই টাইমটা আমি ইউটিলাইজ করে আমি কোনো এক্সাম ক্র্যাক করতে পারবো। সো প্রত্যেকটা জিনিসকে তুমি যতক্ষণ এক্সপিরিয়েন্স করছো, ইউ ওন্ট নো দ্য রিজনস হোয়াই টু ডু ইট এন্ড হোয়াই নট টু ডু ইট।
ঠিক আছে। স্যার বলছি আরআরবি জেইতে মোটামুটি কতগুলো সিট বেরোয় প্রত্যেক বছর, মানে থাকে নেবে কতগুলো এরকম টাইপ হয়? এইটা তো বলা চাপের আছে, বাট ওই ধরে নাও 8,000-এর কাছাকাছি। 8,000-এর কাছাকাছি। এবার আচ্ছা স্যার আচ্ছা। আবার বেড়েছে। স্যার বলছি ডিপ্লোমাতে হাইয়েস্ট মানে কত টাকা হতে পারে ফ্রেশারদের জন্য বেতন স্যার, মানে ভালো কোম্পানি যেটা এখন মার্কেটে আছে? ভালো কোম্পানি বলতে তুমি কোন ইন্ডাস্ট্রিতে, স্টিলে যাও, পাওয়ারে যাও, কোনটাই যাবে এটা বলো। যে কোনো টাকা বেশি হলে, জনটায় টাকা বেশি হোক ওটাই চলে যাবো। শরৎ, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি পুরুলিয়াতে, আমি পুরুলিয়া পলিটেকনিক থেকে। পুরুলিয়ালে কোথায়? দুলমি? স্যার, হ্যাঁ স্যার দুলমিতেই আছি এখন। ও, দুলমি নডিহা, পেট্রোল পাম্পটার কাছে নাকি? না নিচে না, উপরে একটু উপরে? মানে আপটা আছে না, আপটার ওখানে। আপনার ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার স্টুডেন্ট আছে ওইদিকে, তোমার পুরুলিয়া পলিটেকনিকের প্রচুর স্টুডেন্ট আছে। ইভেন আমার না, আমাদের ক্যাম্পাসে যেটা প্রচলিত আছে বলছে, সবাই বলে যে জেএসএল সব থেকে বেশি টাকা দেয়। জেএসপিএল না জেএসএল? না জেএসএল জিন্দেল স্টিল। কত দিচ্ছে? বলছে 3,20,000। আচ্ছা, ঠিক আছে। ফ্রেশারদের মানে আমাদের সিনিয়র দেখলো, জিজ্ঞেস করেছিল। হুম, ভালো, এটা জয়েন করতে পারো, নট আ প্রবলেম। পাশে পোস্টিং হয় উড়িষ্যাতে। ওইটার পাশে পোস্টিং কোথায়? আঙ্গুলে দেয়, আঙ্গুল প্ল্যান্ট। রাধিকা মাদান ওদের এইচআর। ঠিক আছে, আর কারো কিছু যদি ডাউট থাকে তো জিজ্ঞেস করতে পারো, আমি ক্লাসটা এখন এন্ড করবো। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমার। ওকে, Yes, sir. গুড নাইট।